আমি ছাড়াও প্রেস কনফারেন্সে রয়েছেন অতিরিক্ত মুখ্য সচিব এবং ডক্টর দীপিকা বর্মা। আপনারা জানেন যে সারা রাজ্যে কোভিড-19কে নিয়ে কিছু কিছু স্টেপ নেওয়া হয়েছে। ধলাইতে 3টে জায়গাকে কন্টেনমেন্ট জোন হিসেবে ডিক্লেয়ার করেছে জেলা শাসক। বিএসএফ হেডকোয়ার্টার জওহরনগর সবটা and more 3 kilometers radius. জওহরনগর বিএসএফ হেডকোয়ার্টার, গন্ডাছড়া অ্যাডমিন বেস এবং করিনা বিওপি, এই 3টা করিনা KARINA ওদের দেখে নেন। করিনা বিওপি এই 3টা কেন্দ্র করে 3 কিলোমিটার কন্টেনমেন্ট জোন হিসেবে জেলা শাসক ঘোষণা করে দিয়েছে। কেন? কারণ 2 বিএসএফ জওয়ানের যে স্যাম্পল কালেকশন করা হয়েছিল, এই প্রেক্ষিতে সেখানে এই 2 জওয়ানের সাথে আরো যাদের যাদের লিঙ্ক ছিল, টোটাল 179 and 34 টোটাল স্যাম্পল কালেকশন আসলো 34 গতকাল। 34টা আসার পরে আগে চিহ্নিত করা হয়েছে ওই 2 জওয়ানের সাথে কাদের কাদের লিঙ্ক আপ। পরবর্তী সময় এই 34 থেকে দেখা গেল গতকাল পজিটিভ কেস হিসেবে এসছে 12। তাহলে আমাদের রাজ্যে 12 + 2 + 2 + 1 নর্থ বেঙ্গলে অলরেডি অ্যাডমিটেড, আর 2 রিকভারি হয়ে গেছে, 2 ট্রিটমেন্ট চলছে। প্রথম বিএসএফ পেশেন্ট যিনি হেড কনস্টেবল, উনি যদিও ভালো আছে কিন্তু একটু শ্বাসকষ্টের প্রবলেম রয়েছে। এই 12 জন যখন পজিটিভ হলো, সাথে সাথে জওহরনগর ক্যাম্পে আলাদা করে তাদেরকে আইসোলেট করে রাখা হয়েছে এবং আইসোলেট করার পর কোনো ঝুঁকি না নিয়ে রাজ্য সরকার সাথে সাথে স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দিয়েছে তাদেরকে অবিলম্বে যেন ডেডিকেটেড কোভিড হসপিটাল, যেটা জিবি হাসপাতাল, সেখানে আনার জন্য নির্দেশ দিয়েছে। 2-1 ঘন্টার মধ্যে সে এসে পৌঁছে যাবে। এবং এই 12টা কেসের পরে এর সাথে আরো যারা চেইন রয়েছে, লিঙ্ক রয়েছে, সেখানে 179 জনের লিস্ট কালকে থেকে শুরু হয়েছিল এবং এই 179 জনের তাদের স্যাম্পল অলরেডি কালেক্ট হয়েছে। এটা প্রসেস চলছে রাত্র 8টা 9টা 10টা পর্যন্ত। যখনই পজিটিভ নেগেটিভ যাই আসে, সাথে সাথে রাজ্য সরকার আপনাদের গোচরে, রাজ্য সরকার রাজ্যবাসীর গোচরে নেওয়া হবে। এবং এই যে 179 কিভাবে, এটা হলো এই 179 জন কালেকশন করা হয়েছে কাদের থেকে? বিএসএফ ক্যাম্প, ডাক্তার, নার্স, তলাই হাসপাতালে যে ওয়ার্ডে ছিল সে পেশেন্ট ছিল, ওই পেশেন্ট, গন্ডাছড়া মহকুমা হাসপাতালের স্বাস্থ্যকর্মী, যারা যারা সবই 179। এবং এটা হলো 179 এর কথা। এইবার 12র সাথে আবার লিঙ্ক থাকতে পারে, কোথাও ওই জায়গায় ডাবল লিস্টে হতে পারে, সে 12র কন্ট্যাক্ট লিস্ট তৈরি হচ্ছে। এরই মধ্যে আরো 78 জনকে চিহ্নিত করা হয়েছে ওই 12র সাথে লিঙ্ক, প্লাস
আরো এই বিএসএফ এর লোকজন বেশিরভাগই এবং বেশিরভাগ ক্ষেত্রে বিএসএফ এর ক্যাম্পের মধ্যে সীমাবদ্ধতা ছিল। এর বাইরেও কিছু আছে কিনা সেটার জন্য অলরেডি যোগাযোগ শুরু করেছে, লিস্ট কোথায় কোথায় কানেক্ট কোথায় করেছে এটা রয়েছে। সবচেয়ে বড় মজার বিষয় হলো সবগুলি কেসই কোনো সিমটমস নেই, কারণ এরা অনেক আগেই বিএসএফ ক্যাম্পে এসছে। 14 দিন 21 জন, যদিও তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল, কিন্তু তাদের যেহেতু কোনো সিমটমস নেই সেই জন্য কোনো ধরা পড়েনি। কারণে এই দুটো কেস যেহেতু হসপিটালে এসছে সেজন্য এখানে আসা হয়েছে এবং বাকিদের লিস্ট তৈরি হচ্ছে এবং রাত্রে বোঝা যাবে এই 179 জনের মধ্যে কোন জায়গায় পরিস্থিতি রয়েছে। তবে একটা বিষয় রয়েছে যে কমিউনিটির মধ্যে ছড়ায়নি। দিস ইজ দ্য মূল জিনিসটা হলো এখানে। এটা কোনো মতেই, যেটা ভয়ের কারণ থাকতো যদি কমিউনিটির মধ্যে এটা ছড়াতো, একটা পার্টিকুলার এমনি তারা ব্যারিকেডেড ওয়েতে থাকে, এখনো একটা পার্টিকুলার বিএসএফ এর মধ্যেই বেশিরভাগ আছে। বাইরের কোনো যাদের আমরা স্যাম্পল কালেকশন হয়েছে এখন পর্যন্ত কোনো আমরা মাইনাস পয়েন্ট দেখিনি। এখানে শুধুমাত্র কমিউনিটি না গিয়ে শুধু বিএসএফ এর মধ্যেই রয়েছে। এটা হলো আমাদের এই চিত্র। তো আমাদের এছাড়া আপনারা জানেন যে উদয়পুরের যে 2টা কেস ছিল, উদয়পুরের যে 3টা কেস ছিল গতকাল নেগেটিভ এসছে, এবং বাইকুরা যে 2টা কেস ছিল এটাও নেগেটিভ। এবং আমাদের কাছে খবর দিল্লি এর মধ্যে এটা যদিও অরেঞ্জ জোন ছিল, এবং আপনার নর্থ ত্রিপুরা যেটা টিএসআর জোন, সেই 2টা জায়গায় গ্রিন জোনে চলে আসতে চলেছে। খুব সম্ভব আমরা কালকে পর্যন্ত খবর পেয়ে যাব, আগামী সোমবারে বুঝতে পারবো এই জায়গাটা কি আছে। তবে এই যে আমবাসার এটাকে রেড জোন হিসাবে আজকে ডিক্লেয়ার করেছে। এই জায়গাটা যদিও আতঙ্ক ছড়ানোর মতো কিছু নেই, প্যানিক হওয়ার মতো কিছু নেই, কিন্তু কারণ এটা কমিউনিটিতে ছড়ায়নি, পার্টিকুলার একটা জায়গার মধ্যে লিমিটেশন। আমাদের কাছে যা তথ্য এসছে এতে বোঝা যাচ্ছে। আমরা আজকের তারিখে টোটাল আমাদের ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে 128, হোম সার্ভেলেন্সে রয়েছে 572, টোটাল স্যাম্পল কালেক্টেড 5611, টোটাল স্যাম্পল টেস্টেড 5394, টোটাল কেস 17, 2, 2, 12 and 1 টেস্ট পার কেস। এটা হলো আমাদের বিষয়। এবং আপনারা জানেন যে আজকে চোরাইবাড়ি দিয়ে 128টা ট্রাক, প্যাসেঞ্জার 203, and from হটস্পট থেকে ট্রাক 8, প্যাসেঞ্জার 18, এবং এই যে এসছে তাদের 167 জন থেকে স্যাম্পল কালেক্ট করা হয়েছে। বর্তমানে আমাদের ফ্যাসিলিটি কোয়ারেন্টাইনে রয়েছে নর্থ ত্রিপুরাতে, যেটা আমাদের 6টা সেন্টার, সেখানে মোট 73 জন রয়েছে। আর আজকে 13 জনকে অলরেডি আজকে যারা হটস্পট জোন থেকে এসছে তাদেরকে ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইনে ওখানে রাখা হয়েছে। এটা যখনই স্যাম্পল কালেকশন হয়, কালেকশনের পরে যখন রিপোর্টটা নেগেটিভ আসে তখনই তাদেরকে কোয়ারেন্টাইন থেকে ছেড়ে দেওয়া হয়। ছেড়ে দেওয়ার পর তাদের হোম কোয়ারেন্টাইনের জন্য সিল দিয়ে দেওয়া হয়। এটা হলো চোরাইবাড়ির বিষয়। এবং অ্যাট প্রেজেন্ট 73 বলেছি, এর মধ্যে 73 মধ্যে টোটাল 87, 73 রয়েছে জহর নবোদয়
সিবিএসই গেট এখানে রয়েছে 73 জন, কাঞ্চনপুর হোস্টেলে রয়েছে 9 জন এবং দামছড়া এসটি হোস্টেলে 5 জন, এই টোটাল 87 রয়েছে। এলো টোটাল চিত্র। এবার আমাদের গভর্নমেন্ট যেতে 6টা সেন্টারে 636 জন থাকার ব্যবস্থা রয়েছে। এছাড়া আমরা জানেন যে যে হসপিটাল তিন ধরনের জিনিস রয়েছে। একটা হলো ডেডিকেটেড কোভিড হসপিটাল, এটা হলো ট্রিটমেন্ট সেন্টার। ডেডিকেটেড কোভিড হসপিটাল ইজ এ ভেরি ইম্পর্টেন্ট। আর একটা হচ্ছে ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার। এটা যেমন আমাদের মডারেট সিমটম যেখানে আছে সেখানে আমরা যেমন আইজিএম যেটাকে বলেছি, এখানে আমাদের 30 বেড আছে, অর্থাৎ অক্সিজেন দেওয়ার সুযোগ আছে। এটাকে বলে ডেডিকেটেড কোভিড হেলথ সেন্টার। যেটা জীবিত আছে ডেডিকেটেড কোভিড হসপিটাল। আরেকবার গভর্নমেন্ট চিন্তা করছে যে কোনো রিস্ক নিচ্ছে না, ডেডিকেটেড কোভিড কেয়ার সেন্টার, মাইল্ড কেস যদি হয় সেগুলির জন্য চিন্তা ভাবনা করছে। এখনই কোনো সিদ্ধান্ত জন্য কিন্তু আমরা তৈরি হচ্ছে। আর যে বর্তমানে 40টা বেড জীবিত রয়েছে, এখনই পরিস্থিতির উপর ডিপেন্ড করে আমরা 100টা বেডের মতো পরিস্থিতির জায়গায় রয়েছি। প্রয়োজন বোধে পজিটিভ নেগেটিভ সব চিন্তা করে তখন পরবর্তী সময় আমরা সিদ্ধান্ত গ্রহণ করব। আপনারা জানেন যে বহিরাজ্যে যারা আমাদের রাজ্যের মানুষ বহিরাজ্যে রয়েছে, সেখানে এখন থেকে আমরা কন্ট্রোল রুম, তামিলনাড়ু যারা রয়েছে তাদের কেস দেখাশোনা করবে বিকাশ সিং, উনি আইএস এডিশনাল সেক্রেটারি, ওনার নম্বর রয়েছে। দরকার হলে আমার এখান থেকে ফটোকপি আপনারা দেওয়ার সময় নেমে যাবেন। তেলেঙ্গানা যারা রয়েছে তাদের জন্য সহদেব দাস সেক্রেটারি, উনি দেখভাল করবেন টু রিগার্ডিং ইন্টারস্টেট মুভমেন্ট পাস যেটা আছে। বিকাশ সিং তামিলনাড়ু যারা রয়েছে তাদের ক্ষেত্রে, তেলেঙ্গানাতে সহদেব দাস সেক্রেটারি, এটা দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। কর্ণাটক যারা রয়েছে তনুশ্রী দেববর্মা সেক্রেটারি, অ্যান্ড আসাম যারা রয়েছে সম্মা গুপ্তা সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল যারা রয়েছে অপূর্ব রায় সেক্রেটারি, মহারাষ্ট্র যারা রয়েছে কিরণ গুপ্তা সেক্রেটারি। তাদের সাথে সবসময় ওইখানে পাস পাওয়ার ক্ষেত্রে সেখানে তারা দায়িত্ব নেবে। এছাড়া যদি এ রাজ্যের বাইরে অনেক জায়গাতে রয়েছে, আমাদের কাছে লিস্ট রয়েছে, সেখানে দেবেন্দ্র রিয়ান টিসিএস এসএসজি এডিশনাল সেক্রেটারি, উনি বাকিগুলি যেখানে কম রয়েছে সেগুলি বাকিটার জন্য উনি দেখাশোনা করবে। এখন পর্যন্ত কার পাসের জন্য মোট পিটিশন জমা পড়েছে 1221, পার্সেন্ট 8208। আজকেও পড়েছে 209টার মতো পিটিশন। এর মধ্যে আমরা চেন্নাই জন্য 46 জনের পাস ইস্যু করা হচ্ছে ওই জায়গা থেকে, হায়দ্রাবাদের জন্য 11 জন, কোটার থেকে 250 জন, আগ্রা থেকে 48 জন। এটা হলো ইস্যু করা হয়েছে এখন পর্যন্ত। বাকিটা পার্সোনাল চলছে, কারণ আমরা তদবির করে সেখান থেকে পাসের ব্যবস্থা করতে হয়। আমাদের তো আর পাস দিই না, ওইখানে ওই স্টেটে যে ডিসি আছে ওনারা পাস ইস্যু করেন। ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট 6000-এর মতো দরখাস্ত পড়েছে, 4138 জনকে টাকা পেয়েছে, 1,57,00,000 টাকা ডিসবার্স হয়ে গেছে এটা। এবং মোট 18,208-এর মধ্যে অন্ধ্র, অরুণাচল প্রদেশ সব জায়গায়, এমনকি ত্রিপুরারও যেখানে রয়েছে অন্য ডিস্ট্রিক্টে, তাদের মুভমেন্টের জন্য এখানে লিস্ট রয়েছে। এটা ত্রিপুরার মানুষও, ত্রিপুরার একই জেলার অন্য জেলা রয়েছে, তাদের ক্ষেত্রেও এই নামগুলি এসছে। তো এই জিনিসগুলি আজকে আপনাদের জানার দরকার। তবে একটা কথা বলতে পারি, আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। সরকার সব দিক নজর রাখছে, এবং যেহেতু কমিউনিটি চয়নে আমরা সবাই সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে, এবং সবাই যাতে যতটুকু, যদিও লকডাউনের ক্ষেত্রে কিছু শিথিলতা এসছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের গাইডলাইন মেনেই আমরা করছি, তারপরেও সব সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে, এবং আমরা আরো বেশি সতর্ক হয়ে যা যেখানে স্টেপ নেওয়া
এই যে 12টা কেসের পাওয়ার পরে আমাদের আর কি কি করতে হবে সেগুলি দপ্তর পর্যালোচনা করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। এলো আমার বক্তব্য। আপনাদের এখানে আমাদের এডিশনাল চিফ সেক্রেটারি রয়েছেন, আপনাদের কিছু জানতে চাইলে, এবং ডাক্তারবাবু রয়েছেন, সুতরাং আপনাদের কিছু জানতে চাইলে টেকনিক্যাল পয়েন্টে আপনারা বলতে পারেন, বা অন্য কোনো পয়েন্ট থাকলে সেটা বলতে পারেন। আচ্ছা, ট্রেনে আনার কি ব্যবস্থা হয়েছে? যারা বাইরে থেকে আসতে চায় তাকে আনার জন্য যে প্রোটোকল আছে ওটা ত্রিপুরাতেও চিফ সেক্রেটারি ইস্যু করে দিয়েছেন। এখন যারা যারা আসতে চায় ওদেরকে আমরা ওখানে রিকোয়েস্ট করে দিয়েছি, যখন লোকাল অ্যাডমিনিস্ট্রেশন অ্যারেঞ্জ করবে, যখন সংখ্যাটা ঠিকভাবে হয়ে যাবে তখন ট্রেনের ব্যবস্থা করে আনা। কোনখানে ওরা যেখানে আছে ওই স্টেটে যে নোডাল অফিসার আছে তাদের সঙ্গে যোগাযোগ করতে হবে। ট্রেন ওখান থেকে স্টার্ট করবে, ওই ব্যবস্থাটা ওরা করবে। আমরা ওদেরকে জানিয়ে দিয়েছি যে আমাদের লোক আছে আর এখানে রিসিভ করার ব্যবস্থা আমরা করব। ব্যাপারটা ক্লিয়ার হয়। যেমন ধরুন চেন্নাইতে কেউ আছে ত্রিপুরার 50 জন লোক, ট্রেনটা তো স্টেট গভর্নমেন্টই অ্যারেঞ্জ করতে পারবে না, আমরা চেন্নাইতে যে নোডাল অফিসার আছে তাকে রিকোয়েস্ট করে দিয়েছি কি আমাদের লোক আছে, কাইন্ডলি ওটা আপনি পাঠাবার ব্যবস্থা করেন, যখন পাঠাবেন তখন আমাকে জানাই দিবেন। পাঠাবে কি মানে ওখানে অ্যারেঞ্জ করবে। কোন ট্রেনে আসবে? এটা কি পয়েন্ট টু পয়েন্ট ট্রেন আসবে? এটা পয়েন্ট টু পয়েন্ট, এটা ডেডিকেটেড ট্রেনটা হবে, ওখান থেকে রওনা দিবে, এখানে আসবে। তো ওখানে যে অ্যাডমিনিস্ট্রেশন আছে ওরা রেলওয়ের সঙ্গে যোগাযোগ করবে আর ওই হিসাবে ডেট ফিক্স করবে যেখানে, আর স্টেশন ফিক্স করবে যেখানে থেকে ট্রেন রওনা দিবে। ওখানে লোকদেরকে ইনফর্ম করবে, লোকটা ওখানে আসবে, টাকা পেমেন্ট করার ব্যবস্থা রিকোয়ারমেন্ট ছিল, এখন কথা চলছে কি পেমেন্ট করা হবে কি করা হবে না, এটা পরে যা ডিসিশন হবে, কিন্তু ওখানে আছে কি সবাইকে টিকেটের টাকা পেমেন্ট করতে হবে। তো ওটা কালেকশন করে তারপরে ওখান থেকে বোর্ড করে তারা পাঠিয়ে দেবে। প্যাসেঞ্জার টিকেটের টাকা পেমেন্ট করবে? হ্যাঁ, এখন পর্যন্ত এটাই আছে। যদি চেঞ্জ হয় কোন কোন পরবর্তী স্টেটে প্রোটোকল অফিসার কি আছে, এখন যারা বাইরে আছে তারা কি করে জানবে? ওরা বাইক করছে, ভারত সরকার আর রেলওয়ে দুজনই এটা বাইক করছে অর্ডার, ওখানে ওয়েবসাইটও আছে। প্রত্যেক স্টেটে যারা আছে, যে আমাদের এখানে ওদি আছে, যে দরলং সাহেব আছে ত্রিপুরাতে, যা স্ট্যান্ডার্ড আছে তার জন্য দরলং সাহেবের নাম তারা ত্রিপুরাতে যোগাযোগ করার কোনো দরকার নেই? না, ত্রিপুরাতে আছে আছে, আমরা তো রিকোয়েস্ট করব। না, প্যাসেঞ্জার যারা বাইরে আটকে আছে তারা ত্রিপুরাতে যোগাযোগ করার দরকার নেই? এখানে কোন রাজ্যে কতজন আছে আমাদের কাছে লিস্ট আছে। লিস্টটা যতক্ষণ পর্যন্ত না, যেমন এখন অন্ধ্রতে 188 জন আছে, অরুণাচলে 7 জন আছে, আসামে 768 জন আছে, কর্ণাটকে 1586 আছে। আমাদের কাছে তথ্য, কে কোথায় আছে তোমরা জানা কথা নয়, এটা জানা পসিবল না। তাহলে ওরা আমাদের জানাচ্ছে আমরা এখানে আছি। কেরালাতে 204 জন আছে, মহারাষ্ট্রতে 753 জন আছে, 113 জন আছে মিজোরামে, 120 আছে পাঞ্জাবে, ওয়েস্ট বেঙ্গলে 1841, তামিলনাড়ুতে 1168। এরকম ভাবে 29টা স্টেটে কোথায় কে আছে তথ্য তারা জানাচ্ছে আমাদেরকে। যতক্ষণ না জানাবে এবং জানার পরেই ওইখানে কনসার্নিং অফিসারের সাথে আমরা টেক আপ করছি, আমাদের লোক আটকে আছে, তোমরা অ্যারেঞ্জমেন্ট করো এত লোক। তো টাইম টু টাইম যত পিটিশন আসবে, না আসলে কিন্তু আমরা বলতে পারবো না। আমরা এদের পিটিশনের উপর ডিপেন্ড করেই ওখানে বলতে হচ্ছে। তারা আমাদের সাথে যোগাযোগ করলো, একই কথা তাদেরকে আমরা অ্যাডভাইস দেবো যে কার সাথে এবং ওরা কোথায় আছে সেখানে আমরা ইনফরমেশন দিচ্ছি ল্যান্ডমার্ক দিয়ে। কারণ কোথায় আছে সেখানে বললে কন্ট্যাক্ট করবে, এবং কন্ট্যাক্ট করছে বলেই এই যে বিভিন্ন জায়গা থেকে লোক আসছে তাদের এই সিস্টেমে আসছে। আপাতত ঠিক ট্রেনের ভাড়া যে যে দেবে, কিন্তু পরবর্তী সময় যদি সিদ্ধান্ত বদল হয়, সিদ্ধান্ত বদল হলে আবার সিদ্ধান্ত অন্যরকম হতে পারে। কয়টা পয়েন্ট থেকে ট্রেনে আনা? এটা কোনো পয়েন্ট কি হয়েছে? এখন পয়েন্ট হবে না, পয়েন্টটা ডিসাইড হবে কি কোন জায়গাতে আমাদের লোক বেশি। ব্যাপারটা বুঝছেন? যদি চেন্নাই আছে বা বেলোর আছে, যেখানে বেশি লোক থাকবে ওখানে থেকে ট্রেন রওনা দিবে। তার জন্য কোঅর্ডিনেশনের জন্য আমরা যে অ্যাডিশনাল সেক্রেটারি লেভেল অফিসারদেরকে যে নমিনেট করছি, তারাই কোঅর্ডিনেট করে ফিক্স করবে কি কোথায় থেকে রওনা দিবে, কিভাবে কোঅর্ডিনেট হবে। কিন্তু
স্টার্টে করতে হবে হোস্ট রাজ্য যে আছে তার অ্যাডমিনিস্ট্রেশন। কারণ এই যে সংখ্যাটা, এই যে আমাদের সংখ্যাটা, যেমন দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গল থেকে একটা ট্রেন আসার কথা, কেন 1841 আছে। যেমন আর বড় ফিগার তামিলনাড়ু 1168, আর বড় ফিগার কর্ণাটক 1586, আসাম 768। এই যে সংখ্যাটা, ধরুন একজনের জন্য তো আর ট্রেন আসবে না, তো এই জিনিসগুলি আছে। তো আমরা যখন টেক আপ করছি, এই সংখ্যাটা যত বেশি যেখানে হবে, ট্রেন পয়েন্ট টু পয়েন্ট সেই জায়গায় হবে। নতুবা তো আমরা কিভাবে জানবো কে কোথায় আছে? না, প্রচেষ্টা তো চলছে সব। এখন আমার 1 মিনিট, তাহলে উত্তরাখণ্ড 11 জন আছে। 11 জনকে আমি বগি চালিয়ে দেবো ইমিডিয়েট আমরা ব্যবস্থা করছি। এই জন্যই দায়িত্ব, শুনুন, মাত্র আজকে দায়িত্ব, কালকে বলা হয়েছে ট্রেনের কথা, সাথে সাথে আমাদের 6 জন অফিসারকে দায়িত্ব দিয়েছি টু টেক আপ দি ম্যাটার কনসার্নিং গভর্নমেন্ট। পরবর্তী সময় কবে এক এক্ষুনি বলা যাবে না সেটা। হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা 3টা ইনস্টিটিউশন সঙ্গে কোঅর্ডিনেট করে করতে হবে। ত্রিপুরা যে রাজ্য থেকে আসবে তা আর রেলওয়ে, এই 3 জন মিলে সব আরো রিকোয়ারমেন্ট আছে, যেভাবে শিডিউল করবে ওইভাবে আসবে। না এরকম কি এই মানে এমন কোন ইয়ে আছে যে এত তারিখের মধ্যে আমরা করবো? নেই, ওটা তো তারা শিডিউল করে যত অ্যাভেলেবেল আছে ওই হিসাবে, যখন শিডিউল হলে আমরা জানাতে পারবো। যখন শিডিউল করে দিচ্ছে তখন আমরা জানাবো। আর কন্ট্যাক্ট নম্বর অনেক জায়গায় আছে, সেখানে আমরা জানিয়ে দেবো। এই যে ফিগারগুলি এসছে, ফিগার মতোই আমরা জানাতে হবে। কেউ কেউ গাইড 500 পাচ্ছে, তারা আবার সেটা গাইড নিয়েও আসছে। যেমন আপনার যেমন ওরা এই যারা কোটার থেকে এসছে তারা অলরেডি ওয়েস্ট বেঙ্গল ঢুকে গেছে, এবং যেগুলি অন্যান্য জায়গায় তাদেরও কালকেও আগ্রা থেকে আগ্রাটা অলরেডি ঢুকে গেছে ত্রিপুরাতে, এবং কোটারটা অলরেডি ওয়েস্ট বেঙ্গল, এবং চেন্নাইয়ের যেটা, এটা মোস্ট প্রবাবলি তারা এখনো পথে রয়েছে, এখন ঢুকেনি। এলো সিচুয়েশন। স্যার, বিএসএফ এর ক্ষেত্রে যেটা দেখা গেছে, ওরা পজিটিভ পাওয়া গেছে কিন্তু সোর্সটা এখনো পাওয়া যায়নি। এই ক্ষেত্রে কি অন্যান্য যে বিএসএফ ক্যাম্পগুলো রয়েছে আমাদের রাজ্যে এবং অন্যান্য যে সামরিক বাহিনী রয়েছে, সিআরপিএফ, টিএসএফ, সেই সব ক্যাম্পে কি র্যান্ডম টেস্টিং করার কোনো পরিকল্পনা রয়েছে? এটা সোর্স বাইর হয়নি, এটা ঠিক। যেটা মোটামুটি বোঝা গেছে, যেটা আমরা ট্রেস করতে পেরেছি, যখন থেকে লকডাউন শুরু হয়েছিল তখন থেকে বিএসএফ এর এক্সেপ্ট দ্য ডিউটি বাকি মুভমেন্টটা এরকম হয়নি। আর বিএসএফ সেপারেট এন্টিটি আছে, আর সিআরপিএফ সেপারেট এন্টিটি আছে। বিএসএফ এর এক ব্যাটালিয়ন আর এক ব্যাটালিয়ন অলমোস্ট ইন্ডিপেন্ডেন্ট আছে। বিএসএফ এর এক ব্যাটালিয়নে হেডকোয়ার্টারে এই সমস্যা দেখা গেছে, তো ওই ভদ্রলোক যাকে পাওয়া গেছে, ওটা হেডকোয়ার্টারে আমরা ইন্টেন্সিভ সার্ভিলেন্স করছি। এরপর ছাড়া সে 22 এপ্রিল পর্যন্ত সে বিএসএফ এর সে অ্যাকচুয়ালি 11 মার্চকে আইছিল ছুটি কেটে, ঠিক আছে। 11 মার্চে আসার পরে 22 এপ্রিল পর্যন্ত সে বিএসএফ হেডকোয়ার্টারে ছিল। মাঝখানে একবার 2 তারিখে গন্ডা ছেড়া গিয়েছিল সাপ্লাই কনসার্নে, পরে ব্যাক হয়ে এসেছিল। 22 তারিখে তারা সে করিনা বিওপিতে ডিউটিতে ট্রান্সফার হয়েছে। 23 তারিখে সে বিমার হয়ে গন্ডাছড়া হসপিটাল তাদের এডম বেসে এসে, এরপরে 24 তারিখে গন্ডাছড়া হসপিটাল গেছে, আর 26 তারিখে বাসা এসে। এটা আছে তার ট্রাভেল হিস্ট্রি। কিন্তু যেহেতু লকডাউন আছে, যেটা আমরা ওয়ার্কআউট করতে পেরেছি, ওটা বেসিক ভাগ আছে সে প্রথম কন্ট্যাক্ট নাই, সে ভাইরাল ইনফেকশন নিয়ে আসেনি। মোস্ট লাইকলি বিএসএফ এর কোনো জওয়ান মার্চে যারা আইছিল, আমরা ওটাও ওয়ার্কআউট করছি, বা শেষের দিকে সে ভাইরাল লোড নিয়ে আইছিল। সে বিএসএফ হেডকোয়ার্টারেই ছিল, বিএসএফ ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে। 24 তারিখ থেকে 22 তারিখ থেকেই বেশ মোটামুটি লকডাউন হয়ে গেছে। তখন বিএসএফ এর আর বাইরে আসেনি এক্সেপ্ট ডিউটি। তার জন্য যে স্প্রেড হয়েছে সে বিএসএফ এর ভিতরেই হয়েছে। আর ভাইরাসের যদিও ইনফরমেশন তো নলেজ তো বাড়ছে, বাট এখন যে বোঝা যাচ্ছে কি ভাইরাস
যদি আমি কন্ট্রাক্ট করি তো আমার বডিতে 28 দিন পর্যন্ত থাকবে। এটা 14 দিন পর্যন্ত তার লোড বাড়বে, 14 দিন পরে ঘটতে যায়, কারণ অ্যান্টিবডিটা ডেভেলপ করে। আর এর তার জন্যই বলা যায় কি 14 দিনের কাছাকাছি সে বিমার হওয়ার সবচেয়ে বেশি সম্ভাবনা। তো 28 যে অরিজিনালি নিয়ে আসে সে তো এখন মোটামুটি সুস্থ হয়ে গেছে। যেহেতু বিএসএফ এর বেশিরভাগ লোক ইয়াং আছে, তাকতবর আছে, তারা করে, তো অনেকে তারা এমনি সিমটম দেখায়নি, তার জন্য আজকেও বেশিরভাগ অ্যাসিম্পটোমেটিক আছে। তো তারা যা স্প্রেড হয়েছে বিএসএফ এর ব্যাটালিয়ন হেডকোয়ার্টারেই মোটামুটি স্প্রেড হয়েছে। আর যদি কিছু হয় তাহলে ওটা আমরা আজকেও খবর পেয়ে যাব, বিওপিতে হতে পারে। তো তার জন্যই সিআরপিএফ, টিএসআর বাকি জায়গাতে গিয়ে এরকম मतलब প্যানিক ক্রিয়েট করা আর একদম র্যান্ডম করার তো কোনো লাভ নেই। তো তারা নিজের কাজ করছে। বিএসএফ এর যে ব্যাটালিয়নে হয়েছে ওখানে আমরা পুরো অটেনশনে আছি, কোথায় গেছি কি গিয়ে ওটা করব। স্যার এখন পর্যন্ত বাইরে থেকে টোটাল কতজন স্ট্যান্ডার্ড পিপল ত্রিপুরাতে এসেছেন, আর এবং লেটেস্ট ডেটাটা কতজন বাইরে আছে? বাইরে কতজন আছে এটা কিভাবে বলবো? বললাম যে টোটাল যদি কিছু কে বলবে? আপনাদের কাছে যদি কোনো না, আমি তো বললাম তো 8,000 সামথিং। লোক সম্পর্ক করছে, আমরা শুনুন, যারা সারা ভারতবর্ষে ত্রিপুরার কত লোক বাইরে আছে কোনো ডাটা কোনো গভর্নমেন্টের কাছে থাকে আমার মনে হয় এটা সিস্টেম 8,200 সামথিং। আমি যেটা বলেছি 8,208 এরা আমাদের কাছে কন্ট্যাক্ট করেছে, তাদের আনার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি 8,208। এবং আজকে যেমন কিছু করেছে সেরকম যখন যেটা হবে আমরা এর মধ্যে তো একদিকে ট্রেনের খবর পাচ্ছি, অনেকে ফোন করছে ট্রেন আমরা ওয়েট করো, ট্রেন ব্যবস্থা করছি আমরা, ধৈর্য ধরো। কারণ তুমি যদি রওনা দাও চেন্নাই থেকে তোমার আসতে 3-4 দিন লেগে যাবে, ওয়েট করো, আশা করি কিছুদিনের মধ্যে ট্রেনের ব্যবস্থা হবে পয়েন্ট টু পয়েন্ট। সব জায়গা তো আর যাবে না, তো এখানে সংখ্যার উপরে এখন দেখা যাবে 2জনের খবর আছে জম্মু কাশ্মীর, তো 2জনের জন্য তো জম্মু কাশ্মীর থেকে পয়েন্ট টু পয়েন্ট হবে না। তো এখানে বেশিরভাগ যেখানে এসছে সেই সব জায়গাগুলি আমরা গুরুত্ব দিচ্ছি। তো 8,208 এখন পর্যন্ত আমার মতে এটা অনেক বেশি, কিন্তু তারা কন্ট্যাক্ট করতে হবে। যারা এই সংখ্যাটা যেখানে এসছে তারা পিটিশন দিয়েছে বলেই কিন্তু কন্ট্রোল রুম থেকে এই তথ্যটা পেয়েছে। এবং আজকের পরে আরো অনেক যোগাযোগ করবে, আমরা আলাদা আলাদা অফিসার নিয়োগ করে দিয়েছি যাতে সুবিধা হয়। আমাদের যে লোক বাইরে আছে ওখানে ভারত সরকারেও বলেছি আমরা একটা 2 ক্যাটাগরির লোক আছে। এক ক্যাটাগরির লোক আছে যারা স্ট্যান্ডার্ড হয়ে গেছে, এই ক্যাটাগরিতে আছে যারা ট্রিটমেন্টে জন্য গিয়েছিল, যারা স্টুডেন্টরা আছে কলেজ বন্ধ হয়ে গেছে, যারা বেড়াইতে গিয়েছিল আটকে পড়েছে। তাছাড়া এক ক্যাটাগরি আছে যে রেগুলারলি কাজ করতো, ওরাও মধ্যে অনেকেই আসতে চায়, কারণ একটা সামার ভ্যাকেশন আছে বা এখন ও ক্যাটাগরি যেহেতু সে বাড়ি অলরেডি আছে ওখানে থাকছে, ওই ক্যাটাগরি এখনো আমরা আনতে রাজি না। প্রথম আছে যারা কষ্টে আছে, যারা স্ট্যান্ডার্ড আছে তাকে আনা হবে, কিন্তু অ্যাপ্লিকেশনের মধ্যে দেখা যাচ্ছে অনেকে তারাও অ্যাপ্লিকেশন দিয়ে দিচ্ছে, তারা কারণ কি বাড়ি ঘরে আসতে চায়। তো আমাদেরকে এটা সেগ্রিগেট করতে, এরপরে যা ইমিডিয়েট দরকার আছে তাকে প্রথম। এটা ট্রেনের আছে, বাট তারা ট্রেন ছাড়াও ইচ্ছা করলে আসতে পারে, ওটাও আমরা ফেসিলিটেট করবো। যখন ছোট নম্বর আছে বা কেউ আসতে চায়, ওরকম আমরা যেভাবে আগ্রার লোকে পাস করাইছি, কোটার করানো হয়েছে, এরকম মোটামুটি 339 লোকের অলরেডি মুভমেন্ট করে দিয়েছি। জি, টোটাল কতজন এসেছে এখন পর্যন্ত? সংখ্যাটা বলেছি কিন্তু লোক ফলো করেন। টোটাল 46 11 আর এটা টোটাল এসছে 1133 না 11। আচ্ছা, আমি 1 মে থেকে যদি ধরি 1133 ঢুকেছে। এর মধ্যে বেশিরভাগ হলো বেশি সংখ্যা এসছে যারা ট্রিটমেন্টে গেছিল। আমরা ইম্পর্টেন্স দিচ্ছি ট্রিটমেন্ট স্টুডেন্টস,
এই যেটা বেশি প্রায়োরিটি দিচ্ছি, এবং পাস ইস্যুর ক্ষেত্রেও সেই জায়গাটাকে আমরা গুরুত্ব দিচ্ছি ট্রিটমেন্ট পারপাসে। এবং যারা স্টুডেন্ট, ও যেটা বলেছে যে সেটেলডই ওখানে, তার ব্যাংক অ্যাকাউন্টও সেখানে, তার ব্যবস্থা আছে থাকার, তাদের ক্ষেত্রে আমরা কিছুটা ডিলে করছি। 1133 ত্রিপুরা 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 আর এই পিরিয়ডে ট্রাকার্স কত হয়েছে? ট্রাকার্সের সংখ্যা আছে, আলাদাভাবে সংখ্যাটা আছে। ট্রাকার্স 925, এটা কিন্তু ইয়ে সহ এই পয়লা মে থেকে, 1 তারিখ 287, 2 তারিখ 293, 3 তারিখ 217, 4 তারিখ 128, 925। আচ্ছা, একটা বিষয় তো স্পষ্ট হচ্ছে না, যেটা আপনি বললেন যে বাইরে থেকে হয়তো বিএসএফ এর ইনফেক্টেড কেউ এসছে, তার থেকে ওই জওয়ান ইনফেক্টেড হয়েছে। যদি এটাই ধরে নেওয়া যায়, তাহলে 11 মার্চ উনি এসছেন এবং 22 তারিখ পর্যন্ত উনি হেডকোয়ার্টারে ছিলেন, অলমোস্ট 40 ডেজের উপর। দেন ওই সময়ও কোনো সিমটম দেখা দেয় না, তারপরে সিমটমসটা ডেভেলপ এখনো না। ইস্যু না, তার মানে হয় কি যখন উনি আইছিল তখন উনি ইনফেক্টেড না, 11 মার্চে আসার সময় সে ইনফেক্টেড না, সে কোয়ার্টার মাস্টার ছিল। ঠিক আছে, তাহলে ব্যাটালিয়নের দেখা দেখ করার কাজ ওর আছে। তো কেউ আর একজন বিএসএফ এ ছিল যে ইনফেক্টেড ছিল আর ব্যাটালিয়ন কোয়ার্টারে থাকতো, মোস্ট লাইকলি উনি 10 এপ্রিলের কাছাকাছি ওই ভদ্রলোকের বা ওই ভদ্রলোক যাকে আগে ভাইরাস ট্রান্সমিশন করছে তার সম্পর্কে উনি আইছে, যাতে যার ফলে 22 বা 23 তারিখ 24 তারিখ থেকে ওকে সিমটম হয়েছে। তো সে মোস্ট লাইকলি সেকেন্ডারি কন্ট্যাক্ট আছে উইদিন বিএসএফ। ঠিক আছে, তার জন্য বিএসএফ ইন্টারনাল ইনভেস্টিগেশন করছে, সে বাইর করছে কি মোটামুটি মার্চে 200-র কাছাকাছি লোক তাদের বাইরে থেকে আসলো ছুটি টুটি নিয়ে। তো ওইটার কন্ট্যাক্ট ট্রেসিং গুলো চলছে, কি কই থেকে আসে, কোথায় আসে, কোথাও বাইরে গেছে কিনা কেউ লোক, তাই ওই পার্ট চলছে। কিন্তু রাহাতের খবর এটা, যেহেতু 22 তারিখ থেকে লকডাউন হয়েছিল, 22 তারিখের পর থেকে বিএসএফ এর কোনো জওয়ানকে ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে যারা ছিল ওর থেকে বাউন্ডারি থেকে বাইরে হতে দেওয়া যায়নি। তো বাকি লোকের সম্পর্কে আসার সম্ভাবনা অনেক কম, অলমোস্ট নীল। তারপরেও আমরা যে কন্টেনমেন্ট জোন করছি ওখানে ইন্টেনসিভ সার্ভেলেন্স চলছে, কিছু কিছু দোকানপাট গুলো যে আছে কাছাকাছি ওর স্যাম্পলও নিব, এগুলো চলছে। কিন্তু সম্ভাবনা এটা আছে লকডাউন হওয়ার ফলে যেহেতু সে কনফাইন হয়ে গিয়েছিল, তো এটা স্প্রেড হয়েছে এমং দ্য বিএসএফ লোকের। তার জন্য 2 প্রথম হয়েছে, 12 ওখানে হয়েছে, আজকে দেখি কি হচ্ছে। তো এবং কে হেডকোয়ার্টার হ্যাঁ, যে প্রথমে যে কিছু শিকায়ত নিয়ে হসপিটালে অ্যাডমিট হয়েছিল, সে সেকেন্ড তো অ্যাটেন্ডেন্ট ছিল। প্রথম যে বিমার ছিল যে গন্ডাছড়া হসপিটালে গেছে, এইসব গেছে, ওই ভদ্রলোক 22 এপ্রিল পর্যন্ত হেডকোয়ার্টারে ছিল। 22 এপ্রিলে ওদের পোস্টিং হয় করিনাতে, সে 22 তারিখে গেছিল। 12 জন ওইখানে সব হেডকোয়ার্টার, সব হেডকোয়ার্টার। করিনা পিওপি আর গন্ডাছড়া যে তাদের অ্যাডম বেস আছে, ওই লোকের স্যাম্পল আজকে আছে, এখন বোঝা যায় আজকে রাত্রে যে রেজাল্ট আসবে তার মধ্যে বুঝে যাবে। স্যার, যারা বহিরাজ্য থেকে ফিরছে আমাদের রাজ্যে বা পয়েন্ট টু পয়েন্ট ট্রেনে যারা আসবে, তারা এলে কি তাদেরকে প্রত্যেকে বাড়ি যেতে দেওয়া হবে না কোয়ারেন্টাইন করে রাখা হবে, কি করা হবে বিষয়টা যদি ক্লিয়ার করা হয়। আমরা তো প্রোটোকল আপনাদের সঙ্গে শেয়ারও করে হয়েছে। ক্লিয়ারিফিকেশন। হ্যাঁ, ওটা আমরা করেছি কি যারা প্যাসেঞ্জাররা আসছে, প্রথম আমরা দেখছি কি অরিজিনেট কোথায় থেকে করছে। যদি তারা হটস্পট বা রেড জোন থেকে আসছেন, তখন আমরা যতজন আসছে সবের স্যাম্পল নিচ্ছি চোরাইবাড়িতে। স্যাম্পল নিয়ে তাদেরকে 1 দিনের জন্য ধর্মনগরে কোয়ারেন্টাইন করে দিয়েছি। ঠিক আছে, মাঝখানে ওই স্যাম্পলটা এখানে পাঠিয়ে দেওয়া হবে। রেজাল্ট যদি নেগেটিভ আসে
তারপরে তাকে হোম কোয়ারেন্টাইনের স্টাম্প দিয়ে ছেড়ে দেওয়া হবে, অ্যাডভাইস দিয়ে কি আপনি বাড়িতে থাকবেন, কারণ পরেও সিমটম ডেভেলপ হবে। ঠিক আছে, যারা নন হটস্পট এরিয়া থেকে আসছেন ওদের মধ্যে যারা সিমটোমেটিক আছেন, ফিভার আছে, খাসি আছে, তাদেরকেও এই প্রসিজার ফলো করা হবে। যারা অ্যাসিমটোমেটিক আছেন তাদের মধ্যে র্যান্ডমলি এভরি 5th প্যাসেঞ্জার স্যাম্পল উইল বি টেকেন, কিন্তু তাদেরকে কোয়ারেন্টাইন করা হবে না, সবাইকে হাতে স্টাম্প দিয়ে হোম কোয়ারেন্টাইনে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। এরপরে স্যাম্পল আমরা টেস্ট করব, আর এই লিস্টটা আমরা নর্থ থেকে প্রত্যেক ডিস্ট্রিক্টের এটা পাঠিয়ে দেবো, এরা যাচ্ছে। যাতে কনসার্ন ডিস্ট্রিক্টের অথরিটিরা জানে কি এত লোক আইছে, এই অ্যাড্রেস আছে, এই মোবাইল নাম্বার আছে, যদি পরে টেস্টে কিছু পাওয়া যায় তারা সার্ভিলেন্সে রাখবে, তাহলে আমরা ওটা। স্যার ইন দ্যাট কেস আমাদের কাছে যখন একসাথে সবাই আসা শুরু করবে, আমাদের কাছে ইনফ্রাস্ট্রাকচার কতটুকু রয়েছে চুলাইবাড়ি? চুরাইবাড়িতে 634 রয়েছে 716। আজকে তারিখে 716 জন রাখার ব্যবস্থা আছে, 7টা লোকেশন আছে, সবচেয়ে বড় আছে জওয়াহর নবোদয় বিদ্যালয়। তাছাড়া কিছু পরশুদিন কিছু ঝগড়া হয়েছিল, কিছু লোক টুরিস্টরা ছিল যারা বলছিল কি আমরা গ্রুপে থাকবো না, আমাকে ইন্ডিভিজুয়াল রুম চাই। আমরা কথা কইছি, টিএম সাহেব ব্যবস্থা করেছে, কিছু হোটেলের সঙ্গেও কথা করেছে, যদি কেউ থাকতে চায় পেমেন্ট করে ওখানে থাকতে পারে, ওটাও করা হচ্ছে। তাছাড়া কুমারঘাটে আমরা আরো ব্যবস্থা, আমাদের পিআরটিআই আছে, ওটা আমরা রেডি করে নিচ্ছি, যদি দরকার হলে ওখানে আমরা রাখি। লোক যত বড় লোক হয় সংখ্যা ওটা আমরা ব্যবস্থা করব, কিন্তু আপাতত যেহেতু 200-300 লোক আসছে, তো 700 জনের সফিসিয়েন্ট আছে। রেড জোন এরিয়া থেকে যে ট্রাকাররা আসছে তাদের জন্য কি করা হচ্ছে? যে ট্রাকার আছে রেড জোন এরিয়া থেকে নেই, ট্রাকের জন্যও আমরা এসওপি ইস্যু করছি। ওখানে আমরা কি করেছি কি, যে ট্রাকগুলো রেড জোন থেকে অরিজিনেট করছে ওদের মধ্যেও ট্রাক ড্রাইভার আর খালাসি যা আছে সবাই স্যাম্পল নেওয়া হচ্ছে, ওদেরকেও গাড়ি সমেত একদিনের জন্য কোয়ারেন্টাইন করে দেওয়া। গাড়ির সময় আর যারা নন ওর থেকে আসছে ওর মধ্যেও সিমটোম্যাটিকদেরকে আমরা এভাবে করি, সেম সিস্টেম। নন সিমটোম্যাটিকদের প্রত্যেক একটা গাড়ি বাদ দিয়ে একটা গাড়ি থেকে একটা স্যাম্পল নিচ্ছি, আর ওদেরকে ছেড়ে দেবো। ট্রান্সপোর্টে যদি কোয়ারেন্টাইন নেওয়া হয় হ্যাঁ। তাহলে প্যারিশেবল আইটেম থাকলে তো নষ্ট হয়ে যাবে। একদিনে না, না না স্যার, ও তারপরে হয়েছে স্যার। ফিশ আজকে আসছিল, পেরিশেবল আইটেম ছিল, আমরা কথা করেছি, ও ড্রাইভারের নাম ডিটেলস সব ডিএমদেরকে দিয়ে ওদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, যাতে কমপ্লিট ওয়াচ রাখুক কি হয়েছে। আজকে স্যার ওটাই হয়েছে, দুটা এটা ট্রাক হয়তো যেমন এখানে 3 persons along with 2 drivers হ্যাঁ released from হ্যাঁ। facility quarantine due to issue medical, যে সবগুলি ক্ষেত্রে গ্রাউন্ড দিয়ে দিচ্ছে, সাথে সাথে জানিয়ে দিচ্ছে। আর যেটা আমরা বিএসএফ এর কথা বলছেন, যে টোটাল স্যাম্পল কালেক্টেড ফ্রম বিএসএফ, পার্সোনাল অফ বিএসএফ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার জওয়াহরনগর থেকে 174, পার্সোনাল অফ বিএসএফ অ্যাডাম বেস গন্ডাছড়া আমরা তারা আইডেন্টিফাই করছি স্যার, 174 জন হেডকোয়ার্টার চিহ্নিত তারা করছে। আইডেন্টিফাই করবে, করছে যারা আমরা কালেকশন করব। হ্যাঁ, তার মধ্যে 61 জনের হ্যাঁ। স্যাম্পল হয়ে গেছে। টোটাল 331 জন চিহ্নিত, 174 এর মধ্যে কতজন কালেকশন হয়েছে 331 জন চিহ্নিত টোটাল? টোটাল। এবিএস এই ঘটনাটা শুধু এই যে দুইটা কেস, তার মানে পার্সোনাল বিএসএফ ব্যাটালিয়নের জওয়াহরনগর 174, অ্যাডাম বেস গন্ডাছড়া 49, পার্সোনাল অফ বিওপি করিনা 15, স্টাফ অফ ডিস্ট্রিক্ট হসপিটাল ধলাই 60, স্টাফ অফ এসডিএস গন্ডাছড়া 30, and BSF Nalkata Longtaburi 331, and sample collection হচ্ছে 118। Am I right? Yes. नहीं सर, 118 জনের স্যাম্পল এখনো কালেকশন হওয়া বাকি রয়েছে আজকে কালেকশন 179। 179 के रिपोर्ट पेंडिंग আছে স্যার, আর ও 34 যেটা জনের এখন already চলছে, করেছে। যেটা এখন চলছে, যেটা আমরা রাত্রের মধ্যে পেয়ে যাবো 179। কালকে যে 12 জনকে পাওয়া গেছিল ওদের সাথে কটা স্যাম্পল কালেক্টেড ছিল? 34 টা 34। যেমন সিভিলিয়ান কেউ আছে এই 341 জনের? হ্যাঁ, नहीं, একটু ব্রেক হসপিটালের সামনে আছে হসপিটাল।
331 জন যে স্যার বলেছেন এর মধ্যে 90 জন 90 জন আছে আমাদের মেডিকেল স্টাফ স্টাফ গন্ডাছেড়া আর আম্বাসার 60 জন আম্বাসার আর 30 জন গন্ডাছেড়া যারা ও পেশেন্টকে অ্যাটেন্ড করছে বাকি 241 জন এটা বিএসএফ এর লোক আছে যার মধ্যে 3 জন আছে আরেকটা ব্যাটালিয়ন কারণ যখন সে আম্বাসায় ছিল তখন একজন লোক আছিল সেও পেশেন্ট হিসাবে ছিল ওখানে উই আর ওর অ্যাটেন্ডেন্ট সে পরে চলে গেছে ঠিক হইয়া কিন্তু যেহেতু 3 জন ছিল তখন আমরা 3 জনকে অলরেডি বলে দেওয়া হয়েছে একটু কোয়ারেন্টাইন করো ওটা সেপারেট করো আর স্যাম্পল আমরা কালেক্ট করবো ওই তো আজকে হয়ে গেছে তাহলে কালকে হবে কত নম্বর ব্যাটালিয়ন নালকাটাতে ব্যাটালিয়নের নাম্বার আমি এখন বলতে পারবো না বিএসএফ নালকাটার লংটা ভেরি তো এই 331 জনের মধ্যে 34 জনের তো অলরেডি কালকে হয়ে গেছিল 179 জন 179 জনের টেস্টিং চলছে আর 118 জনের কালকে টেস্ট করা স্যাম্পল চলে আসছে প্রায় স্যার রাজ্যে অনেকগুলি সিট থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে যে কাজ করে সীমা দিয়ে ধরা পড়েছে ধরা পড়েছে তার মানে বর্ডার সিল্ড ইজ দেয়ার যখন বর্ডার ক্রস করছে সিল তো তাহলে সিমলাটা ধরা পড়েছে সাবরুম ধরা পড়েছে দেন সিল এটা সিল মানে কি সিল মানে আমাদের স্ট্রিক্ট ভিজিলেন্স আছে ক্রস করতে গেলে ধরা পড়বে এবং একদিকে বিএসএফ সেকেন্ড লাইন টিএসআর পাবলিক তো রয়েছে এখন আর ওইসব চিন্তা ওইসব থেকে আসতে পারে না টোটাল সিট আসলে ধরা পড়বে পাবলিক ধরছে বিএসএফ ধরছে টিএসআর ধরছে কোলাই হাসপাতালে এই ঘটনার পরে কোলাই হাসপাতালের কোয়ারেন্টাইনে যে স্টাফদের নেওয়া হয়েছে এটা আপনারা ফলো করেন না তো না বলছি এরপরে নাকি ওখানে স্টাফের খুব শর্টেজ রয়েছে এবং হতেই পারে এই ব্যাপারটা কি এটা সাথে সাথে এখান থেকে বোধহয়